হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা কিছু কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো ভাই। চলো তাহলে আমরা স্টার্ট করি তাহলে সলভ করা। দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাকে বলতেছে কি ভাই, ফার্স্ট কোয়েশ্চেন আমাকে বলতেছে যে নিম্নলিখিত যৌগগুলো গাঠনিক সংকেত লিখো। সো এই যৌগগুলো চলো আমরা গাঠনিক সংকেত লেখার চেষ্টা করি। তো এক নম্বরে কি দেওয়া আছে দেখো তো তোমার কাছে ভাই, পিভিসি। সো পিভিসির পূর্ণরূপ কি ভাই, পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড। তো এটার সংকেত কিন্তু আমরা আঁকতে পারি ভাই, পলিভিনাইল ক্লোরাইড। আমরা অনেকবার শিখে আসছি এটা কি হবে দেখো তো। ফার্স্ট থেকে তুমি ভিনাইল ক্লোরাইডকে আঁকো। ভিনাইল ক্লোরাইডের সংকেত কিরকম, CH2 ডাবল বন্ড CH Cl হইতো। তো পলিভিনাইল ক্লোরাইডে কি হবে দেখো, পলিতে কি হয় নর্মালি ডাবল বন্ড কিন্তু থাকে না, ডাবল বন্ডটা ভেঙে গিয়ে কি হয়ে যায় ভাই, সিঙ্গেল বন্ড হয়ে যায়। তাহলে এদিকে একটা হাত খুলে দাও, এদিকে একটা হাত খুলে দাও, তাহলে এদিকে তুমি একটা কি লাগাই দাও, এন লাগাই দাও। তাহলে এটাই হচ্ছে তোমার পিভিসির সংকেত। ওকে, এই জিনিসটা তো আমরা সবাই জানি আশা করি। তো চলো তাহলে আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরে দেখো আমাকে কি বলছে ভাই, পিরিডিন। 2 নম্বরে দেখো আমাকে সংকেত দিচ্ছে হচ্ছে ভাই 2 নম্বরে পিরিডিন। এগুলো আমরা একদম প্রথম দিকে পড়ে আসছি সংকেতগুলা, তো এগুলো অনেকবার আসে আর কি পরীক্ষায়। তাহলে চলো আমরা দেখি পিরিডিনের সংকেতটা কিরকম হবে ভাই। দেখো পিরিডিনের সংকেত আমরা কিভাবে আঁকতাম ভাই, এটা কার্বন দিতাম, কার্বন দিতাম, এখানে কার্বন দিতাম, এখানে নাইট্রোজেন দিতাম একটা, এখানে কার্বন, এখানে একটা কার্বন দিতাম। দেন আমরা নর্মাল বেঞ্জিনের মধ্যে স্ট্রাকচার রাখতাম, একটা ডাবল বন্ড, তারপরে তোমার একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, তারপরে তোমার এখানে একটা সিঙ্গেল বন্ড, তারপরে এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা সিঙ্গেল বন্ড। দেন সবগুলো কার্বনের সাথে আমরা কি করতাম ভাই, একটা করে হাইড্রোজেন দিতাম, একটা করে হাইড্রোজেন দিতাম। তো এটাই ছিল আমার পিরিডিনের সংকেত। তো পিরিডিনের সংকেতকে অনেকে আবার এভাবেও আঁকে, আমি দেখাই আরেকটা আঁকার সিস্টেম, যে বেঞ্জিনের মধ্যে স্ট্রাকচার আঁকে একটা ফার্স্টে, কিন্তু কমপ্লিট বেঞ্জিন না, মানে চক্রটাকে কমপ্লিট এখানে ওই কার্বন দিয়ে কমপ্লিট করে না, এখানে জাস্ট একটা তোমার নাইট্রোজেন দিয়ে দেয়, আর এখানে একটা গোল মানে ডাবল বন্ড বোঝানোর জন্য এখানে একটা বেঞ্জিন চক্র দিয়ে দেয়। ওকে, তুমি চাইলে এভাবেও আঁকতে পারো, বা পিরিডিং এ চাইলে তুমি এভাবেও আঁকতে পারো, তোমার যেভাবে সুবিধা হয়। আর 3 নম্বরে দেখো তো আছে কি, কুইনন। কুইনন, কুইননের সংকেত তো আমরা সবাই জানি ভাই। কুইননের সংকেত কিরকম হইতো দেখো তো জিনিসটা, তুমি জাস্ট একটা ফার্স্ট একটা সোয়া বেঞ্জিন আঁকতা, সোয়া বেঞ্জিন আঁকতা ফার্স্ট একটা এখানে। তো এরকম একটা স্ট্রাকচার আঁকতা ফার্স্টে। তো আঁকার পরে তুমি কিন্তু এই 3টা হাত দিতা না, উপরে একটা হাত দিতা, এখানে এখানে একটা হাত দিতা, আবার এদিকে একটা ডাবল বন্ড খুলে দিতা, এদিকে একটা ডাবল বন্ড খুলে দিতা। দেন ওই দুই পাশে 2টা অক্সিজেনকে লাগাই দিতা। এটাই হচ্ছে তোমার কুইননের সংকেত। ওকে, আর 4 নম্বর কি ছিল ভাই বলো তো। 4 নম্বর হচ্ছে থেলিক অ্যাসিড, এটাও তো আমরা পড়ে আসছি ভাই, থেলিক অ্যাসিড। থেলিক অ্যাসিড, তো থেলিক অ্যাসিডের সংকেত কি হবে ভাই দেখো, থেলিক অ্যাসিডের সংকেত হবে তোমার, তুমি একটা ফার্স্টে বেঞ্জিন আঁকো ভাই, ফার্স্টে তুমি একটা তাহলে বেঞ্জিন আঁকো এখানে। তো এই বেঞ্জিনটা আঁকার পরে থেলিক অ্যাসিডের জন্য আমরা কি করতাম দেখো তো, এখানে একটা COOH কে দিতাম, আমরা এখানে একটা COOH কে দিতাম। সো এভাবে হচ্ছে আমাদের থেলিক অ্যাসিডটা আঁকাটা সম্পন্ন হইতো। চলো তাহলে আমরা নেক্সটে যাই। দেখো আমাকে নেক্সটে কি কোয়েশ্চেন করা হয়েছে। তো নেক্সটের এই কোয়েশ্চেনটা আসলে আমি অনেকবার আলোচনা করছি, তারপরও মানে কোয়েশ্চনটা দেখি নাই কখনো আমরা, কিন্তু টপিকটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি। চলো এখান থেকে তাহলে কি কোয়েশ্চেন আসছে আমরা একটু অ্যানালাইসিস করি। দেখো এখানে আমাকে বলছে উচ্চ তাপমাত্রা, দেখো টেম্পারেচারটা ভালো করে খেয়াল করে দেখো, 140 ডিগ্রি সেন্টিগ্রেড ও নিম্ন তাপমাত্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে ইথানলের বিক্রিয়ায় কি ঘটে, বিক্রিয়ার সাহায্যে দেখাও। উচ্চ তাপমাত্রা বিক্রিয়ায় গাঢ় সালফিউরিক অ্যাসিড কিভাবে অংশগ্রহণ করে তা উল্লেখ করো। আচ্ছা তাহলে এখানে দেখো, চলো আমরা তাহলে ফার্স্টে আগে দেখাইতে বসে কি, যে উচ্চ তাপমাত্রা ও নিম্ন তাপমাত্রায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে ইথানলের ক্রিয়ায় কি ঘটে সেটা আগে দেখাইতে বসে। চলো চলো সেটা আমরা আগে দেখাই। তাহলে যদি আমরা প্রথমে বিক্রিয়া দেখাতে চাই, দেখো তো ফার্স্ট আমাদের কোয়েশ্চনটা করছে কি, যে ফার্স্টে দেখো ইথানল, তাহলে এখানে ব্যাপারটা বলা হয়েছে ইথানলকে নাও তুমি একটা, অর্থাৎ CH3 CH2OH কে নাও, এটার সাথে কার রিয়াকশন করাও বলো তো ভাই, সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন করাও, সালফিউরিক অ্যাসিডের। তো কোয়েশ্চনটা করাইছে একবার তুমি উচ্চ তাপমাত্রায় করাও, মানে টেম্পারেচার কত এখানে 140 ডিগ্রি সেন্টিগ্রেডে করাও। আরেকবার বলা হয়েছে তোমার কাছে কি বলতো, তুমি এই সেম ইথানলকে, অর্থাৎ CH3 CH2OH কে তুমি সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করাও, কিন্তু নিম্ন তাপমাত্রা অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। ওকে, তো বলছে এখানে দুইটার ক্ষেত্রে তোমার কি উৎপন্ন হবে এটা তুমি এখানে উল্লেখ করো। তো ভাই খেয়াল করে দেখো, আমরা অলরেডি কি পড়ে আসছে, আমি তোমাকে দেখাইছিলাম যদি 170 ডিগ্রি থাকতো সেখানে তাহলে অ্যালকিন তৈরি হইতো, আর যদি এখানে 140 ডিগ্রি আছে তাহলে সেখানে তোমার কি তৈরি হবে বলো তো ভাই, ইথার তৈরি হবে। এটা তো আমরা গত লেকচারেও পড়ে আসছি। তাহলে এখানে কি তৈরি হবে বলো তো, একটা ইথার তৈরি হবে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, অর্থাৎ CH3 CH2 ও CH2 CH3।
তো তোমার এখানে কি তৈরি হয়েছে বলো তো ভাই? তোমার এখানে কিন্তু ইথার তৈরি হয়েছে, অর্থাৎ এই ইথানলটা সালফিউরিক অ্যাসিডের সাথে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইথার তৈরি করে। ঠিক আছে, আর যদি এখানে 170 থাকতো ভাই, তাহলে তুমি কি লিখতা বলো তো? অ্যালকিনকে লিখতা। তো এখানে দেখো ডান পাশে তো কার্বন আছে 4টা, বাম পাশে আছে 2টা। সমতা করার জন্য তাহলে আমার এখানে কি দেওয়া লাগবে? একটা 2 দেওয়া লাগবে। ওকে, আচ্ছা। এরপর দেখো, এরপর এইখানে দেখো তো, আমরা জানি 140 এবং 170 100-তে মানে 3টা টেম্পারেচার আমরা দেখছিলাম। ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিডের আমরা 3টা টেম্পারেচার দেখছিলাম বিক্রিয়ার। একটা কত কত? একটা ছিল 100, একটা ছিল 140, একটা ছিল তোমার 170। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কিন্তু কোনো আমরা বিক্রিয়া দেখিনি, অর্থাৎ এই ইথানলটা সালফিউরিক অ্যাসিডের সাথে কখনোই 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়া করে না। তাহলে এখানে আমরা কি লিখে দিব বলতো এটার জন্য? এটার আনসার হবে তোমার নো রিয়াকশন। নো রিয়াকশন। অলওয়েজ মনে রাখবো ভাই, এই ইথানলটা সালফিউরিক অ্যাসিডের সাথে অনলি 3টা টেম্পারেচারে বিক্রিয়া করে ভাই, সে যেটা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আছে। একটা হচ্ছে ভাই তোমার 100 ডিগ্রি, একটা হচ্ছে ভাই তোমার 140 ডিগ্রি, আর একটা হচ্ছে তোমার কত বলতো 170 ডিগ্রি, বা 100, এটাকে 170 ডিগ্রি না বলে 165 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড বলে। কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু তোমার হচ্ছে ভাই ইথানল সালফিউরিক অ্যাসিডের সাথে কোনো বিক্রিয়া করে না। তো আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে ফার্স্ট অফ অল আমাকে বলছিল যে কোয়েশনে যে ইথানলের সাথে ক্রিয়ায় কি ঘটে, বিক্রিয়ার সাহায্যে দেখো। তাহলে আমি প্রথমে বিক্রিয়ার সাহায্যে দেখাই ফেলছি। দেন আমাকে বলছে যে উচ্চ তাপমাত্রায় মানে এই 140-তে কিভাবে সালফিউরিক অ্যাসিডটা অংশগ্রহণ করছে সেটাকে বর্ণনা করো, কৌশল বর্ণনা করো। তাহলে চলো কৌশল বর্ণনা করি আমরা। এই বিক্রিয়াটা 2টা স্টেপে ঘটে। স্টেপ 1 কি হয় দেখো, এখানে ফার্স্টে তুমি একটা ইথানলকে নাও, অর্থাৎ CH3 CH2 OH কে নাও। দেন তুমি এর সাথে সালফিউরিক অ্যাসিড যুক্ত করো। কিন্তু আমরা যখন প্রথমে একটা ইথানলকে সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত করি, সেখানে আমরা প্রথমে টেম্পারেচার কত রাখি বলতো ভাই? টেম্পারেচার রাখি কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো আমাদের সব দেখে আসা জিনিস। তো এখানে কি হবে দেখো, একটা জিনিস দেখো তো ভাই, এই যে H2SO4, এটাকে আমরা কিভাবে লিখতাম? HSO4H আকারে। যেমন H2SO4 কে আমরা কিভাবে লিখতাম? HSO4H আকারে লেখা যায় না? H2SO4 লেখা যায়। তাহলে দেখো এখানে কাহিনী কি হবে, এই OH-টা এই H এর সাথে যুক্ত হয়ে 1 মোল পানি তৈরি করবে। তো এখানে তৈরি করবে হচ্ছে 1 মোল পানি। আর বাকি থাকবে তাহলে কি দেখো তো, তাহলে এই যৌগটা বাকি আছে, এটার একটা হাত খালি হয়েছে। আর এই যৌগটা থেকে এই হাত, এটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে এই হাতটাও খালি হয়েছে। তাহলে খালি হাতের সাথে বসবে। তাহলে যুক্ত হয়ে কি উৎপন্ন হবে? CH3 CH2, তারপরে তোমার এখানে উৎপন্ন হবে SO4H। দেন স্টেপ 2-তে আসো। স্টেপ 2 তে কি করতো ভাই? এই যে যৌগটা তৈরি হয়েছে, অর্থাৎ CH3 CH2, এই যে SO4H, এটার সাথে দেন তুমি আবার কি যোগ করতা? ইথার তৈরি করার জন্য ইথানল তৈরি করতা, অর্থাৎ অতিরিক্ত অ্যালকোহল যুক্ত করতা। কিন্তু এবার এটা কত তাপমাত্রায় যুক্ত করতে ভাই? এটা যুক্ত করতে এবার 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তো যুক্ত করলে কি হতো দেখো, এই যে তোমার দেখতেছো SO4H, এটার সাথে এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে তৈরি করতে হচ্ছে H2SO4। যুক্ত হয়ে তৈরি করতে তোমার হচ্ছে ভাই H2SO4। তাহলে একটা জিনিস দেখো, এই যে এই জিনিসটার তো এইটা চলে গেছে, আবার এই অক্সিজেনটার হাইড্রোজেন চলে গেছে, তাহলে অক্সিজেনটার মাধ্যমে এই জিনিসটা টোটালটা এটার সাথে কানেক্ট হবে। কার মাধ্যমে? এই জিনিসটা এটার সাথে কিভাবে কানেক্ট হবে? অক্সিজেনের মাধ্যমে। কেন? কারণ অক্সিজেন থেকে হাইড্রোজেন সরছে, আর এইটা থেকে এইটা সরছে। তো এখানে আলটিমেটলি তাহলে কি হবে দেখো, এই ফার্স্টে তুমি বাম পাশের CH3 CH2 কে লিখো। দেন এটার একটা হাত খালি হয়েছে, দেন এই খালি হাতে এসে কি বসবে? অক্সিজেন। কেন? কারণ অক্সিজেনের একটা হাত খালি হয়েছে, একটা হাইড্রোজেন চলে গেছে। আর এখানে থাকবে তোমার বাদ বাকি CH2 CH3। সো এটাই হচ্ছে তোমার ইথার। সেইভাবে করে তোমার ইথার তৈরি হয়েছে এখানে। ওকে, তো আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। এই জিনিসটা আমরা গত লেকচারও দেখছি। চলো আমরা তাহলে নেক্সটে যাই। নেক্সটে দেখো আমাকে কোয়েশ্চনটা করছে কি, আমাকে কোয়েশ্চন করা হয়েছে যে নিম্নলিখিত বিক্রিয়ায় কি ঘটে রাসায়নিক সমীকরণের সাহায্যে দেখাও। তো তোমার প্যারাজাইলিনকে উত্তপ্ত ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড প্রভাবকের উপস্থিতিতে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করলে। অর্থাৎ তোমার এখানে কোয়েশ্চনে বলা হচ্ছে দেখো কি বলতেছে, প্যারাজাইলিনকে। আচ্ছা, আমার একটা প্রথমে কোয়েশ্চেনের উত্তর দাও ভাই, প্যারাজাইলিন মানে কি তুমি বুঝো? দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, জাইলিন মানে হচ্ছে তোমার কি বলতো, বেনজিন চক্রের সাথে 2টা CH3 থাকবে। আমরা প্রথম কথা কি জানি ভাই? জাইলিন মানে হচ্ছে তোমার ভাই বেনজিন চক্রের সাথে 2টা CH3 থাকবে। আমি তোমার বুঝাই একটু করে, তাহলে আমি লিখে দিই জিনিসটা। এই জাইলিন কথাটার অর্থ কি, আমি চলার আগে তোমাকে একটু সবুজ কালার দিয়ে লিখি। জাইলিন, তাহলে আমরা লিখবো এরকম, জাইলিন মানে হচ্ছে যে বেনজিন চক্রে প্রতিস্থাপক হিসেবে 2টি
CH3 থাকবে। প্রথম কথা জাইলিন মানে হচ্ছে সেটা। ওকে, এখন প্যারাজাইলিন মানে কি ভাই? প্যারাজাইলিন মানে হচ্ছে তুমি ফার্স্ট একটা বেনজিনকে নাও, এখানে বুঝাচ্ছি আমি প্যারাজাইলিন মানে কি। ফার্স্টে তুমি এটা একটা এখানে একটা CH3 কে নাও। প্যারাজাইলিন মানে হচ্ছে আরেকটা CH3 প্যারা অবস্থানে বসবে। ওকে, দেখো এই অবস্থানের নাম আমরা জানি প্যারা, এটা অর্থ, এটা মেটা, এটা প্যারা, এটা মেটা, এটা অর্থ। অর্থাৎ প্যারাজাইলিন মানে হচ্ছে যে এই CH3 গুলা প্যারা প্যারা অবস্থানে বসবে। ওকে, আচ্ছা জাইলিন মানে তো দুইটা CH3 থাকবে আর CH3 গুলা প্যারা অবস্থানে বসবে, এটা মানে আমি হচ্ছে তোমার প্যারাজাইলিন। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমি এগুলো এগুলো মুছে দিই। তাহলে এরপরে চলো আমরা তাহলে এখন দেখি কি করা যায়। আমাকে বলছে কি, দেখো এই প্যারাজাইলিনকে উত্তপ্ত ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড প্রভাবকের উপস্থিতিতে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করলে, তার মানে এই প্যারাজাইলিনের সাথে তুমি তাহলে কার বিক্রিয়া করাচ্ছ? বায়ুর অক্সিজেন দ্বারা জারণ করতেছো। ওকে, আর কার উপস্থিতিতে করতেছো ভাই? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের উপস্থিতিতে। তাহলে এখানে দেখো কি উৎপন্ন হবে, এখানে আমি তোমাকে দেখাই কি উৎপন্ন হবে। এখানে একটা জিনিস দেখো, জারণ বিক্রিয়াতে তোমার কি হয়, অক্সিজেন সরবরাহ প্রচুর পরিমাণে থাকে, মানে তোমার যতটা অক্সিজেন দরকার ঠিক ততটা অক্সিজেনই বিক্রিয়া করবে। তাহলে জারণ বিক্রিয়ায় কি হয় বলতো? যতটা অক্সিজেন দরকার ঠিক ততটা অক্সিজেন বিক্রিয়া করবে। তাহলে আমরা একটু করে নোট লিখে দিই, একটা নোট। সেটা হচ্ছে ভাই তোমার জারণ বিক্রিয়ায় যতটি অক্সিজেন দরকার ততটি অক্সিজেন বিক্রিয়া করে। যতটি অক্সিজেন দরকার, যতটি অক্সিজেন দরকার ততটি অক্সিজেন বিক্রিয়া করে। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছো ভাই। এখন এখানে কাহিনী কি হবে দেখো, এইখানে দেখো একটা জিনিস, এই CH3 মধ্যে দুইটা হাইড্রোজেন, আবার এই CH3 মধ্যেও দুইটা হাইড্রোজেন। এই দুইটা হাইড্রোজেন এখানে একটা একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তোমার পানি তৈরি করবে। কয় মোল পানি হবে দেখো তাহলে, উপরের দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে 1 মোল পানি, নিচের দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে আর 1 মোল পানি। তাহলে মোট পানি উৎপন্ন হচ্ছে তোমার এখানে 2 মোল। ওকে, আচ্ছা, তারপর আরো দুইটা অক্সিজেন। তাহলে দেখো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কি উৎপন্ন হবে তাহলে, এখানে উৎপন্ন হবে তোমার এখানে COOH, এখানে উৎপন্ন হবে তোমার হচ্ছে ভাই COOH। তাহলে কাহিনী কি হচ্ছে দেখো এখানে ভাই, তোমার এখানে যে অক্সিজেন, দেখো অক্সিজেনের নাম্বার নিয়ে তুমি চিন্তা করিও না, নাম্বারটা আমরা এখানে বসাবো, সমতা আমরা করব। কিন্তু কাহিনী কি কি হচ্ছে দেখো, জারণে কি কি হচ্ছে, জারণে মানে কি, যা একটা জিনিস দেখো তো, জারণ মানে কি জিনিস আমরা জানি। জারণ মানে হচ্ছে যে, মানে কোনো একটা যদি আমরা যৌগকে যদি জারণ করি, এটার মানে হচ্ছে যে এই যৌগটার সাথে অক্সিজেন যুক্ত হবে। আমি আবার বুঝাই বলি, কোনো একটা যৌগকে যদি আমরা জারণ করি, এটার মানে হচ্ছে যে এই যৌগটার সাথে অক্সিজেন যুক্ত হবে। তাহলে এখানে দেখো কি হবে, এখানে এই যে CH3 মধ্যে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনকে নিয়ে একটা পানি উৎপন্ন করবে, নিচে CH3 দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনকে নিয়ে আর আরো 1 মোল পানি তৈরি করবে, টোটাল 2 মোল পানি হয়েছে। আর জারণ মানে হচ্ছে এই যৌগে অক্সিজেন যুক্ত হইতে হবে। তো এই যৌগে কি করবে, উপরে কার্বনের সাথে দুইটা অক্সিজেন যুক্ত হয়ে, দেখো উপরে তো 3টা হাইড্রোজেন ছিল, দুইটা হাইড্রোজেন মানে চলে গেছে, তাহলে একটা হাইড্রোজেন রয়ে গেছে না। তাহলে উপরে একটা কার্বন একটা হাইড্রোজেন রয়ে গেছে, এটার সাথে দুইটা অক্সিজেন যুক্ত হয়ে COOH হয়েছে। নিচেরটার সাথে দেখো দুইটা অক্সিজেন যুক্ত হয়ে COOH হয়েছে। তাহলে এখানে তোমার টোটাল অক্সিজেন লাগছে কয়টা দেখো, 2 মোল পানি তৈরি করতে তোমার দুইটা অক্সিজেন লাগছে, এখানে দুইটা অক্সিজেন এখানে দুইটা অক্সিজেন, মোট অক্সিজেন লাগছে 6টা। তাহলে তুমি এখানে কি দাও, তুমি এখানে একটা 3 দিয়ে দাও। ওকে, তাহলে দেখো আমরা তো জানি জারণ বিক্রিয়ায় যতটি অক্সিজেন দরকার ঠিক ততটি বিক্রিয়া করবে, তোমার এখানে অক্সিজেনের কোনো সমস্যা নাই। তাহলে 3O2 এখানে বিক্রিয়া করবে এখানে। আর তাহলে একটা জিনিস দেখো, তাহলে কি হয়েছে এখানে 3O2 বিক্রিয়া করলে এই দুইটা অক্সিজেনকে নিয়ে 2 মোল পানি তৈরি করছে। তাহলে এখানে 4টা অক্সিজেন আছে, এখন দুইটা অক্সিজেন উপরে যাবে দুইটা অক্সিজেন নিচে যাবে, ফলে এখানেও COH এখানেও COH তৈরি হয়েছে। এই যৌগের নাম কি ভাই, এটাও আমরা শিখে আসছি, এটার নাম হচ্ছে তোমার ভাই টেরিথেলিক অ্যাসিড, রাইট। নর্মালি দেখো COH গুলো যদি পাশে থাকতো তাহলে সেটাকে আমরা বলতাম থেলিক অ্যাসিড, এই যেখানে দেখো থেলিক অ্যাসিড ছিল। আর COH গুলো যদি তোমার অপোজিট সাইডে থাকে, অর্থাৎ দেখো একটা COH এখানে আছে একটা COH তার নিচে অপোজিট সাইডে আছে, সেটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই টেরিথেলিক অ্যাসিড। তাহলে চলো আমি নামটা লিখে দিই এখানে, টেরিথেলিক অ্যাসিড। আশা করি ভাই এই কোয়েশ্চনটাও বুঝতে পারছো ভাই, খুব সিম্পল একটা কোয়েশ্চন ছিল। জাস্ট এটাই মনে রাখবো ভাই, জারণ মানে কিন্তু যৌগের সাথে অক্সিজেন যোগ করা, বিজারণ মানে কি যৌগের সাথে হাইড্রোজেন যোগ করা, রাইট।
এগুলো কিন্তু আমরা অলরেডি আগেই পড়ে আসছি এখানে। তো এখানে তাহলে অক্সিজেন যুক্ত হয়ে এখানে উপরে মানে তোমার তাহলে প্যারাজাইলিনকে যখন আমরা এই জারণ করি তখন তাহলে কি উৎপন্ন হয়েছে বলো তো, এখানে টেরিথেরিক অ্যাসিড তৈরি হয়েছে। তো আশা করি ভাই জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। চলো তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখি আমার এখানে কি বলছে। নেক্সটের কোয়েশনটা খুব সোজা, দেখো কি বলা হয়েছে তোমাকে এখানের মধ্যে। ফার্স্টে বলছে নিচের বিক্রিয়াগুলোর কেবলমাত্র মূল উৎপাদকগুলো লিখো, মানে তোমার যেটা মেইন উৎপাদক সেটা লিখতে বলছে, জাস্ট অন্যগুলো লিখতে বলে নাই তোমারে। একটা জিনিস দেখো ফার্স্টে, এই যৌগটার ক্ষেত্রে দেখো একটা বেনজিন আছে, এখানে উপরে একটা সি আছে, এর সাথে 3টা CH3 আছে। তাহলে এটা একটা তাহলে প্রতিস্থাপক বেনজিন চক্রের। এটা কি বলতো, প্রতিস্থাপক। আমরা সবাই জানি বেনজিন চক্রে যাই যুক্ত থাকে, বেনজিন চক্রের সাথে যাই যুক্ত থাকে টোটালটাকে আমরা কি বলি, একটা প্রতিস্থাপক বলি, রাইট। যেমন CH3 যুক্ত থাকলে শুধু CH3 হচ্ছে একটা প্রতিস্থাপক, OH যুক্ত থাকলে OH হচ্ছে একটা প্রতিস্থাপক। এখন তোমার দেখতে হবে এখানের মধ্যে তুমি কি করছো। এখানে দেখো তো, এই যৌগটার সাথে তুমি এই যে নাইট্রিক অ্যাসিড এবং H2SO4 এর বিক্রিয়া করাচ্ছ, অর্থাৎ তুমি এখানে নাইট্রেশন করাচ্ছ। অর্থাৎ তুমি এখানে কি করাচ্ছ বলতো, নাইট্রেশন করাচ্ছ। নাইট্রেশন করালে কি হয়, এখান থেকে অ্যানোড উৎপন্ন হবে। এখন তুমি জিনিসটা খেয়াল করে দেখো, এই যে প্রতিস্থাপকটা, আমাকে বলতে পারবা এটা কি অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক? দেখো তো ভাই, এই প্রতিস্থাপকে সবাই সিঙ্গেল বন্ড। দেখো এই বেনজিন চক্রের সাথে যে কার্বনটা আছে সেই কার্বনের সবগুলো হচ্ছে সিঙ্গেল বন্ড। আমি আবার রিপিট করি ভাই, বেনজিন চক্রের সাথে যে কার্বনটা আছে সেই কার্বনের সবাই হচ্ছে সিঙ্গেল বন্ড করে। তাহলে এই যে প্রতিস্থাপকটা, এটা কিন্তু অবভিয়াসলি তোমার একটা অর্থপ্যারা নির্দেশক। এটা কিন্তু কি নির্দেশক বলতো, তোমার একটা অবভিয়াসলি একটা অর্থ প্যারা নির্দেশক। আমরা আবার টেকনিক শিখাই, দেখো আমরা আবার আলোচনা করে আসছি কিন্তু এগুলো আগেই। সেটা কি ভাই, বেনজিন চক্রের সাথে যেটা যুক্ত, ধরো এই কার্বন যুক্ত না এখানে, এই কার্বনের সবগুলো বন্ড কিন্তু সিঙ্গেল। অর্থাৎ বেনজিন চক্রের সাথে যা যুক্ত থাকে তার সব বন্ড যদি সিঙ্গেল থাকে সেটাকে আমরা বলি অর্থপ্যারা। আর যদি বেনজিন চক্রের সাথে যা যুক্ত থাকে তার যদি একটাও যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থেকে থাকে সেটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই মেটা নির্দেশক। তাহলে একটা জিনিস তুমি দেখো, এটা যেহেতু একটা অর্থপ্যারা নির্দেশক, তাহলে এখান থেকে এই নাইট্রেশন থেকে যে NO2 মূলকটা আসবে, একটা বসবে অর্থ অবস্থানে, একটা বসবে তোমার হচ্ছে ভাই প্যারা অবস্থানে। তাহলে এখান থেকে যদি আমরা আনসার লিখতে চাই, নাম্বারে যদি আমরা আনসার লিখতে চাই, তাহলে এখানে আমরা বেনজিনের দেখো দুইটা স্ট্রাকচার পাবো। বেনজিনের আমরা এখানে দুইটা স্ট্রাকচার পাবো। তো একটা কি হবে দেখো তো, আগে তুমি উপরে মূলকটা লেখো C, এখানে CH3, এদিকে একটা CH3 আর উপরে একটা CH3। চলো এটাকে আমি গোলাপি কালার দিয়ে দেখাই, এখানে একটা CH3 আছে। তাহলে এখানে দেখো তাহলে কি হবে, এখানে তাহলে তোমার একটা আসবে, সেটা হচ্ছে কোনটা, NO2 আসবে, একটা অর্থ অবস্থানে বসবে, প্লাস একটা তোমার প্যারা অবস্থানে বসবে। তুমি এভাবে স্ট্রাকচারটাকে কমপ্লিট করো। দেন এখানে দেখো তুমি C কে দাও, এখানে একটা CH3, তারপরে তুমি এখানে একটা CH3 কে দাও, আর তুমি তাহলে উপরে একটা CH3 কে দাও। যদি আমার এখানে জায়গা নাই, আর এখানে তুমি তাহলে প্যারা অবস্থানে একটা NO2 কে দাও। ঠিক আছে, এটা হচ্ছে অর্থপ্যারা। তাহলে এখানে এই যে নাইট্রেশনের ফলে তো NO2 তৈরি হয়, NO2 তাহলে এখানে যেহেতু আগে ওটা অর্থ প্যারা নির্দেশক ছিল তাই NO2টা অর্থ এবং প্যারা অবস্থানে এসে বসছে। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। দেন দেখো সেকেন্ড এটা কি হচ্ছে ভাই, সেকেন্ড এটা এখানে বেনজিন আছে, CH3 CH2 CH2Cl, এটা কি একটা অ্যালকাইল হ্যালাইড, রাইট। এই যে দেখো CH3 CH2 CH2Cl, আমি যদি স্পেসিফিক ভাবে বলি এটা তাহলে হচ্ছে তোমার প্রোপাইল হ্যালাইড, প্রোপাইল ক্লোরাইড। প্রোপাইল ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইড কেন ভাই, কারণ দেখো এখানে কার্বন আছে কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে তিনটা কার্বন থাকলে সেটাকে আমরা বলি প্রোপ। আর এটা যেহেতু একটা অ্যালকাইল হ্যালাইড, এটার জন্য আমরা এটাকে বলতেছি প্রোপাইল হ্যালাইড, বা এখানে হ্যালোজেন হিসেবে ক্লোরিন আছে বলে এটাকে আমরা বলতেছি প্রোপাইল ক্লোরাইড। তো যখন বেনজিন চক্রের সাথে অ্যালকাইল ক্লোরাইড যখন বিক্রিয়া করে, আর যখন AlCl যখন উপস্থিত থাকে সেখানে কি ঘটে, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া ঘটবে। ওকে, তাহলে B নম্বরে কি উৎপন্ন হবে ভাই, দেখো তো একটা জিনিস আমি তোমার বুঝাই বলি, খেয়াল করে দেখো, এখানে তো একটা হাইড্রোজেন আছে, রাইট। তাহলে এখানে যেটা হবে, এই হাইড্রোজেনটা এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে HCl তৈরি করবে। তাহলে বাকি যে অংশটা আছে সেটা হাইড্রোজেনের জায়গায় এসে বসবে। আমি আবার বুঝাই বলি, টেকনিক আমরা কি শিখছি ভাই, একটা যৌগে যদি হাইড্রোজেন থাকে, একটা যৌগে যদি ক্লোরিন থাকে, সেখান থেকে তোমার একটা HCl তৈরি হবে। আর এই যে অংশটা দেখতেছো, তাহলে এই অংশটা এসে এই হাইড্রোজেনের জায়গাতে বসবে। আমাকে যেহেতু মূল উৎপাদক লিখতে বলছে তাই আমি আর HClটাকে দেখাচ্ছি না, কারণ HCl এখানে মূল উৎপাদক না, মূল উৎপাদক হচ্ছে বেনজিনের। এটা আমি তাহলে বেনজিনেরটাকে শুধুমাত্র দেখাচ্ছি। B নাম্বারে তাহলে আনসার আমরা কি লিখবো ভাই, জাস্ট বেনজিনটাকে। তাহলে এখানে বেনজিনের এখানে আঁকো, তাহলে উপরে তোমার এখানে কি হবে, CH2 CH2
CH3। এই যে দেখো এই CH2 থেকে ক্লোরিন চলে গেছে, তাহলে এই CH2 এর কিন্তু একটা হাত খালি হয়েছে। আর এখানে দেখো বেঞ্জিনের এই হাত খালি হয়েছে, তাহলে যে হাত খালি হয়েছে সেখানে এসে যার হাত খালি হয়েছে সে এসে বসবে। ওকে, এভাবে তৈরি হয়েছে তোমার। এরপর দেখো CH3C CH3 CH2 HBr। আমাকে একটু করে বলো এইখানে এটি একটা ডাবল বন্ড যেহেতু আছে তাহলে এটা একটা অ্যালকিন। এটা কি ধরনের অ্যালকিন? প্রতিসম অ্যালকিন নাকি অপ্রতিসম অ্যালকিন? মানে এটা তো একটা অ্যালকিন, সি নাম্বারে যে যৌগটা আছে সেটা তো একটা অ্যালকিন, কারণ ডাবল বন্ড আছে। আমি তোমার কোয়েশ্চেন করলাম এটা কি প্রতিসম অ্যালকিন নাকি তোমার হচ্ছে ভাই অপ্রতিসম অ্যালকিন? তোমার আনসার হওয়া উচিত কিন্তু অপ্রতিসম অ্যালকিন। ভাই কেন? কারণ দেখো ডাবল বন্ডে যে কার্বনগুলো আছে সেই কার্বনের এই ডান পাশের কার্বনে আছে হাইড্রোজেন আছে দুইটা, আর বাম পাশের কার্বনে কোনো হাইড্রোজেন নাই। তাহলে ডাবল বন্ডে যুক্ত কার্বনের হাইড্রোজেন সংখ্যা কিন্তু সমান না। তাহলে এরা কিন্তু বলি তোমার কি বলতো অপ্রতিসম অ্যালকিন। তো অপ্রতিসম অ্যালকিনের সাথে HBr বিক্রিয়া করতেছে। এখন HBr কি অপ্রতিসম বিকারক কেন? কারণ দেখো এখানে প্রতিসম বিকারক কি বুঝি আমরা, Br2 যদি থাকতো H2 যদি থাকতো, মানে দুটোটা যদি সেম হইতো সেটাকে আমরা বলতাম প্রতিসম বিকারক। আর এখানে যেহেতু HBr তার একটা পজিটিভ একটা নেগেটিভ সৃষ্টি হবে যেটাকে আমরা বলি অপ্রতিসম বিকারক। সো আমি তোমাকে একটু তাহলে এগুলো পরিচয় দিই। তাহলে এখানে HBr যেটা দেখতেছো এটা তাহলে হচ্ছে আমাদের ভাই HBr যেটা, এটা হচ্ছে আমাদের তাহলে ভাই অপ্রতিসম বিকারক। আর তোমার এখানে যেটা দেখতেছো এটা, এটা তোমার হচ্ছে ভাই অপ্রতিসম অ্যালকিন। চলো আমি এখানে একটু ছোট করে লিখে দিই অপ্রতিসম অ্যালকিন। তো ভাই যখন অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম বিকারকের সাথে বিক্রিয়া করে কোন নীতি অ্যাপ্লাই করা যায়? মার্কোনিকভ নীতি। সবাই পড়ে আসছে আমরা এটা। তো মার্কোনিকভ নীতি ভাই কি ছিল তোমার? তেলা মাথায় তেল দেওয়া। তাহলে এখানে যদি শুধু মেইনটা লিখতে বসে তাহলে আমরা যে ওইটা দেখো মার্কোনিকভ নীতিতে আমরা জানি কি হইতো, একটা যৌগ 90% তৈরি হইতো, একটা যৌগ 10% তৈরি হইতো। তো যেহেতু এখানে আমাকে মূল উৎপাদক লিখতে বসে শুধুমাত্র, তাহলে আমরা 90% যেটা তৈরি হইতো সেটাকে লিখে দিব। তো এই মার্কোনিকভ নীতি কি ছিল ভাই? তেলা মাথায় তেল দেওয়া। অর্থাৎ যা এই দেখো ডাবল বন্ডের মধ্যে যে কার্বনে হাইড্রোজেন বেশি সেই কার্বনে এসে হাইড্রোজেনটা যুক্ত হবে, বাকি বিআরটা এসে পাশের কার্বনে বসবে। তাহলে এখানে আলটিমেটলি ফাইনাল যৌগটা কি হবে ভাই? CH3 C CH3 আর নিচেও একটা CH3 আছে, উপরে এটার সাথে তাহলে বিআর এসে বসবে। তাহলে কি হয়েছে দেখো, তেলা মাথায় তেল দেওয়া। এই কার্বনটা দুইটা হাইড্রোজেন ছিল, এই কার্বনে কোনো হাইড্রোজেন ছিল না, তাহলে যার হাইড্রোজেন আছে তার সাথে এসে হাইড্রোজেন বসছে CH2 এসে, আর বাকি পাশের কার্বনে এসে বিআরটা এসে বসছে। ওকে, আশা করি ভাই জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি। দেন দেখো 4 নাম্বার দেখো, এখানে তোমার একটা অ্যালকোহল দেওয়া আছে, রাইট? CH3 CH2 CH CH3 OH, এটা একটা অ্যালকোহল। সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করাচ্ছ, হিট দিছো, কিন্তু হিটটা কত সেটা তুমি উল্লেখ করো নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতাম? দেখো এখানে আমি আবার জিনিসটা বুঝাই বলি ভাই, কি কিছু দেখো তো এখানে, এখানে অ্যালকোহল আছে আর তুমি এটাকে তাহলে তুমি সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করাচ্ছ, আর এখানে লিখছো তুমি হিট, কিন্তু হিটের ভ্যালুটা কত হবে সেটা তুমি কিন্তু উল্লেখ করো নাই। তো আমরা জানি যদি হিট হচ্ছে আমার 170 ডিগ্রি হয় তাহলে সেখানে অ্যালকিন উৎপন্ন হবে, আর যদি হিট যদি আমার 140 ডিগ্রি হয় তাহলে সেখানে আমার কি উৎপন্ন হবে বলতো? সেখানে আমার ইথার তৈরি হবে। কিন্তু এখানে তো হিটের জায়গায় তোমার 140 বা 170 এরকম কিছুই লেখা নাই। তাহলে আমরা তোমাকে কি শিখাইছি ভাই? আমরা শিখছি হচ্ছে ভাই, যদি এখানে দেখো খেয়াল করে দেখো, যদি তোমার হচ্ছে যে ভাই যদি হিটের পরিমাণটা লেখা না থাকে, অর্থাৎ আমরা আগেই শিখে আসছি যদি আমার হিট লেখা না থাকে তাহলে আমরা কি করব? এখানে অ্যালকিন তৈরি করব। তাহলে আমরা কি তৈরি করব ভাই? অ্যালকিন তৈরি করব, হ্যাঁ। আর সেই ক্ষেত্রে H2SO4টা নিরোধক হিসেবে কাজ করবে। তাহলে আমি চলো তোমাকে পয়েন্টটা লিখে দিই এখানে। পয়েন্ট হচ্ছে এরকম, এই যে ডি নং বিক্রিয়ায় যদি হিটের অ্যামাউন্ট উল্লেখ না থাকে, হিটের মানে কত টেম্পারেচার দিছো এটা উল্লেখ নাই, অ্যামাউন্ট উল্লেখ না থাকে, তবে অ্যালকিন তৈরি করব, মানে 170 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে অ্যালকিন তৈরি করব এবং H2SO4 কে নিরোধক হিসেবে বিবেচনা করব। অ্যালকিন তৈরি করার জন্য আমার কি করা লাগে? H2SO4 কে নিরোধক হিসেবে চিন্তা করা লাগে। H2SO4 কে নিরোধক ধরবো। তারপরে নিরোধকের কাজটা কি ছিল দেখো তো, নিরোধকের কাজটা ছিল তোমার হচ্ছে পানি বের করে ফেলা। এই যৌগটা থেকে কি করবো বলো তো, একটা 1 মোল তোমার এখানে পানি বের করবে। তো কাহিনী কি হবে দেখো, এখানে আমরা শিখে আসছি অলরেডি। এখানে প্রথম কথা, পানি বের করার জন্য এই ওএসটাকে নিতে হবে। এই যৌগটা থেকে যদি তুমি, আবার বলি দেখো, এই যৌগটা থেকে তুমি যদি ভাই পানি বের করতে চাও তোমার কি করতে হবে? ওএইচ কে নিতে হবে, আর তোমার একটা হাইড্রোজেন লাগবে, রাইট?
তোমার দেখো কি কি লাগবে বলো তো, তোমার একটা OH কে নিতে হবে এবং তোমার এখানে এখানে এখান থেকে একটা কি লাগবে, একটা হাইড্রোজেন লাগবে। আচ্ছা, আমরা তো এটা বুঝছি যে এখান থেকে তারা আমার একটা যৌগ থেকে পানি অপসারণ করতে হবে, যেহেতু H2SO4 কে আমরা নিরোধক হিসেবে ধরতেছি, আর যেহেতু কারণ এখানে আমার টেম্পারেচার উল্লেখ করা নাই, তাহলে পানি যদি বের হতে হয় OH তো এখান থেকে আসবে বুঝছি, কিন্তু পানির জন্য তো একটা হাইড্রোজেন দরকার। হাইড্রোজেন কোন কার্বন থেকে আসবে? এর জন্য আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে ভাই তোমার সাইজ অফ নীতি। এর জন্য আপনাকে অ্যাপ্লাই করবো কি বলতো, সাইজ অফ নীতি। দেখো, সাইজ অফ নীতি অ্যাপ্লাই করা যায় কোথায়? অপসারণ বিক্রিয়ায়। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যৌগ থেকে তো একটা পানি অপসারণ হচ্ছে, তাহলে এটা একটা অপসারণ বিক্রিয়া হচ্ছে, তাহলে অপসারণ বিক্রিয়া কিন্তু তুমি সাইজ অফ নীতি অ্যাপ্লাই করতে পারো। সাইজ অফ নীতি তোমার কি বলে ভাই? সাইজ অফ নীতি বলে তোমার এখানে দেখো যে যেই এখানে তো কার্যকরী মূলক এটা না, তাহলে কার্যকরী মূলক যে কার্বনযুক্ত সেটা হচ্ছে আলফা কার্বন, পাশের গুলো হচ্ছে বিটা কার্বন। তো সাইজ অফ নীতি আমরা কিভাবে মনে রাখতাম? পুওর বিকাম পুওরার, অর্থাৎ এই বিটা কার্বন গুলোর মধ্যে এই বিটা কার্বন গুলোর মধ্যে যেই কার্বনে হাইড্রোজেন কম সেই কার্বন থেকে হাইড্রোজেন সরবে। তো দেখো তো ভাই, অপসারণ বিক্রিয়া আমরা সাইজ অফ নীতিকে ফলো করতাম, এবং সাইজ অফ নীতি তোমাকে কি বলতো, যে যেই বিটা কার্বন গুলোর মধ্যে হাইড্রোজেন সংখ্যা কম সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেন সরবে, অর্থাৎ এই ওএইচটা এই কার্বনটা থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে পানি অপসারণ করবে, এবং তোমার এখানে তাহলে আলটিমেটলি একটা অ্যালকিন তৈরি হবে। কেন? কারণ এই ওএইচ চলে গেলে এই সি এর একটা বন্ড শর্ট পড়বে, আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এই কার্বনের একটা বন্ড শর্ট পড়বে। বন্ডটাকে ফিল আপ করার জন্য এখানে একটা ডাবল বন্ড তৈরি করতে হবে। আলটিমেটলি তাহলে এখানে দেখো তো ডি নাম্বারে মূল যৌগটা তোমার কি হবে ভাই? ফার্স্টে CH3 কোনো চেঞ্জ হবে না। দেখো সেকেন্ডে যে CH2 এটা শুধু CH হয়ে যাবে। কেন? কারণ একটা হাইড্রোজেন তো চলে গিয়ে পানি তৈরি করে ফেলছে, রাইট? আর এখানে দেখো এখানে একটা CH আছে, কিন্তু এটা থেকে একটা OH চলে যাবে, এখানে একটা CH3 আছে। আলটিমেটলি চারটা হাত ফিল আপ করার জন্য তোমার এখানে অবশ্যই একটা ডাবল বন্ড দিতে হবে। তো এইভাবেই তোমার এখানে তুমি কি পাইলা বলো তো ভাই? তুমি এখানে একটা অ্যালকিন এখানে তৈরি করে ফেলছো। ওকে, আচ্ছা, আশা করি এখানে আমরা জিনিসটা বুঝতে পারছি ভাই। তাহলে দেখো তো ই নাম্বারে তোমার কি বলছো ভাই? ই নাম্বারে দেখো ভাই, ই নাম্বার খুবই সহজ একটা বিক্রিয়া দিছে, তোমার হচ্ছে একটা অ্যালকাইন দিছে, এখানে হাইড্রোজেন যোগ করতে বলছে। এগুলো কি কি দেওয়া আছে তোমার এগুলো দেখার দরকার নাই, মানে এই প্রভাবকগুলো তোমার দেখারই দরকার নাই, বুঝছো? কি করতে বলছে বলতো, জাস্ট হাইড্রোজেন যোগ করতে বলছে। হাইড্রোজেন অ্যালকাইনে হাইড্রোজেন যোগে কি হয় ভাই বলতো? একটা হাইড্রোজেন যাবে এই ট্রিপল বন্ডের দুইটা কার্বনে, দুইটা হাইড্রোজেন এখানে H2 যোগ করতেছো না, তো H2 যোগ করা মানে করো তোমার কাছে দুইটা হাইড্রোজেন আছে। কি হবে দেখো তো, যোগ করার ক্ষেত্রে তোমার এখানে এই দুইটা হাইড্রোজেনের একটা হাইড্রোজেন যাবে এই কার্বনে, একটা হাইড্রোজেন যাবে এই কার্বনে। অলওয়েজ মনে রাখবা ভাই, অ্যালকাইনের সাথে যদি কখনো হাইড্রোজেনকে যোগ করা হয়, আমি আবার বলি, অ্যালকাইনের সাথে যদি কখনো হাইড্রোজেনকে যোগ করা হয় তবে হাইড্রোজেনগুলা ট্রিপল বন্ডে যে কার্বনগুলো অংশগ্রহণ করে তাদের মধ্যে চলে যায়। অর্থাৎ তাহলে কি হবে দেখো, এখানে ট্রিপল বন্ডে অংশগ্রহণকারী কার্বন হচ্ছে এই দুইটা, তাহলে H2টার মধ্যে একটা হাইড্রোজেন যাবে এই কার্বনে, একটা হাইড্রোজেন যাবে এই কার্বনে। ফলে আলটিমেটলি ই নাম্বারে তুমি কি যৌগ পাবা? ফার্স্টে CH3 কোনো চেঞ্জ হবে না, তো এই কার্বনে একটা হাইড্রোজেন পাবে। আর এখানে দেখো ট্রিপল বন্ড ছিল, তো একটা করে যেহেতু হাত পেয়ে গেছে তাহলে কিন্তু এখানে ডাবল বন্ড হয়ে যাবে, আর এটা CH2 হয়ে যাবে। কি হচ্ছে দেখো তো, এখানে এই হাইড্রোজেন একটা হাইড্রোজেন এখানে গেছে, একটা হাইড্রোজেন এখানে আসছে, তাহলে এটা CH2 এটা CH হয়েছে। আলটিমেটলি ট্রিপল বন্ড ভেঙে ডাবল বন্ড হয়ে যাবে, কারণ একটা করে যেহেতু হাইড্রোজেন পাইছে তাহলে একটা করে হাত সৃষ্টি হয়েছে, তাহলে তার ট্রিপল বন্ড দেওয়ার দরকার নাই, তাহলে এখানে তখন ডাবল বন্ড দেবো আমরা। সেইভাবে এই যৌগটা তৈরি হবে। কে এখানে প্রভাবক হিসেবে আছে সেটা তোমার দেখার দরকারই নেই। ওকে, তুমি এখানে যখনই একটা জিনিস মনে রাখবা, অ্যালকাইনে হাইড্রোজেন যোগ করা হলে তোমার হচ্ছে অলওয়েজ কি হয় বলতো, ট্রিপল বন্ডে যে কার্বনগুলো অংশগ্রহণ করে সেই কার্বনগুলো একটা করে হাইড্রোজেন পায়। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। আশা করি ভাই আগের অঙ্কটা বেশ তোমরা এনজয় করছো জিনিসটা, এবং এটা বেশ ভালো একটা ম্যাথ ছিল ভাই। চলো তাহলে আমরা নেক্সটে দেখি, নেক্সটে আমাদের এখানে কি আছে। নেক্সটে দেখো আমার এখানে কি লিখছে, এখানে আমার এখানে লিখে হয়েছে তোমার এখানে যে 2 মোল তুমি হচ্ছে ভাই এখানে টলুইনকে নিছো, নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করা হচ্ছে H2SO4 এর সাথে। ভাই বুঝাই যাচ্ছে এটা তুমি নাইট্রেশন করাচ্ছ, HNO3 আছে, H2SO4 আছে, কি করাচ্ছ বলো তো? নাইট্রেশন করাচ্ছ। তো নাইট্রেশন করলে তোমার কি হয়, একটা অ্যানোড উৎপন্ন হবে। তো এখানে যেহেতু এই যে CH3 এটা তো একটা অর্থ প্যারা নির্দেশক, তাহলে তোমার এখানে কি হবে বলতো, অর্থ এবং প্যারা অবস্থানে তোমার অ্যানোড গুলো এসে বসবে। তাহলে চলো আমরা দেখি, আসো ফার্স্টে আমরা চলো ঘ নাম্বারটা সলভ করি। আসলে এখানে ক খ গ অন্য চ্যাপ্টার থেকে দেওয়া, তো আমরা এই চ্যাপ্টারে ইনক্লুড করি নাই। তাহলে দেখো এখানে কি হবে, তোমার এখানে টলুইন আছে, তাহলে ফার্স্ট অফ অল এখানে আমার হচ্ছে ভাই টলুইন CH3 আছে, তারপর এটার সাথে তাহলে আমরা নাইট্রিক অ্যাসিড যুক্ত করতেছি, এবং এখানে আমার মাধ্যম হিসেবে আছে H2SO4, তাহলে এখানে আমরা 2 দিছি। দেন তাহলে দেখো এখানে কাহিনী কি হবে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া, তো তাহলে এখানে তুমি বেঞ্জিনের দুইটা স্ট্রাকচার আঁকো।
তারপর তুমি এখানে দেখো কি করবা, এখানে তুমি তাহলে CH3 কে দাও, এখানেও তুমি তাহলে CH3 কে দাও, দেন একটা অ্যানোডকে অর্থ অবস্থানে বসাও, একটা অ্যানোডকে তুমি প্যারা অবস্থানে বসাও। তো এভাবে তোমার আলটিমেটলি বিক্রিয়াটা সম্পন্ন হবে এখানে। ওকে, আচ্ছা, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আর এখানে তোমার 2 মোল পানি তৈরি হবে। পানি কিভাবে তৈরি হবে দেখো ভাই, বুঝাই বলি একটু। এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। ফার্স্টে দেখো আগে এই যৌগটার জন্য এখানে যে হাইড্রোজেনটা ছিল, সেই হাইড্রোজেনটা দেখো তো, এই একটা এইচ এনার্জিকে আমরা কিভাবে লিখতে পারি, ও নো টু। দেখো এই যে এইচ এনার্জিকে আমরা একটা এইচ এনার্জিকে আমরা কিভাবে লিখতে পারি, ও দেখো নো টু, তিনটে অক্সিজেন, একটা এইচ একটা এন, একটা এইচ একটা এন। তাহলে দেখো দেখো এখানে এই অ্যানোডটা তো এই জায়গাতে এসে বসছে, এই জায়গার হাইড্রোজেনটা OH এর সাথে যুক্ত হয়ে 1 মোল পানি তৈরি করছে। আর এটার ক্ষেত্রে এইখানে অ্যানোডটা এসে বসছে, তাহলে এই জায়গার হাইড্রোজেনটা এই জায়গার OH এর সাথে যুক্ত হয়ে 1 মোল পানি তৈরি করছে। টোটাল পানি উৎপন্ন হয়েছে কয়টা, 2 মোল। ওকে, আচ্ছা, তাহলে উমো নাম্বার দেখো ভাই, উমো নাম্বারটাও করাইছি ভাই, CH3। আচ্ছা, CH3 2CO, তো এই সংকেতটাকে আমি একটু ডিফারেন্ট করে লিখে আসো। এখানে দেখো C আছে, ও মানে ডাবল বন্ড, এর সাথে CH3 আছে কয়টা, 2টা। তাহলে এখানে একটা CH3 কে দাও, এখানে একটা CH3 কে দাও। দেন তুমি এর সাথে কি যুক্ত করতেছো ভাই, CHCl3, কার উপস্থিতিতে, পটাশিয়াম হাইড্রোক্সাইড। সেখানে কি হবে দেখো জিনিসটা, এখানে এটা আমরা পড়ে আসছি, আসলে বেসিক্যালি ক্লোরিটন তৈরি হইতো। কি তৈরি হতো দেখো, এখানে CH3 থাকতো, এটা ক্লোরোফর্মে আমরা অনেকবার পড়ছি, CH3 থাকতো, দেন এখানে একটা OH বসতো, দেন এখানে CCl3 থাকতো। তো এই যৌগের নাম কি ছিল, ক্লোরিটন ছিল ভাই, রাইট। এই যৌগের নাম ছিল তোমার হচ্ছে ভাই ক্লোরিটন, যেটা ঘুমের ওষুধ হিসেবে কাজ করতো। আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখো, এখানে এই এইচটা এসে এখানে বসছে, CCl3টা এসে এখানে বসছে। তো আশা করি ভাই এই বিক্রিয়াটাও বুঝতে পারছো ভাই। চলো আমরা নেক্সটে যাই। নেক্সটটা তো দুনিয়ার সোজা। তোমার এখানে বলছে যে এখানে একটা দেখো ডায়াজিনাম লবণ আছে, একটা অ্যানিলিন আছে, বিক্রিয়াতে কি উৎপন্ন হবে। দেখো কি সোজা একটা বিক্রিয়া দিছে আমার এখানে। তাহলে আমি জিনিসটাকে সলভ করে দেখাই। ফার্স্টে তুমি এই ফিগারটাকে আঁকো, যে বেঞ্জিনের ফিগার আঁকো, দেন এর সাথে তুমি একটা N2Cl যুক্ত করো, বেঞ্জিনের স্ট্রাকচারকে আঁকো, তারপর তুমি প্লাস আরেকটা বেঞ্জিনের স্ট্রাকচার আঁকো এখানে। তাহলে কি হবে দেখো, অবশ্যই এখানে কাপলিং বিক্রিয়া ঘটবে, কারণ দুইটা দুইটা অ্যারোমেটিক যৌগ যুক্ত হয়ে একটা অ্যারোমেটিক যৌগে কনভার্ট হবে। এটাকে আমরা কাপলিং বিক্রিয়া বলতাম, রাইট। এসিডের উপস্থিতিতে বিক্রিয়া করা হচ্ছে। কি হবে দেখো এই জিনিসটা, এখানে আমি তোমার বুঝাই বলি। আচ্ছা, এইখানে একটা ক্লোরিন আছে না ভাই, তারপর এখানে তোমার একটা হাইড্রোজেন আছে। তাহলে এই হাইড্রোজেনটা এই ক্লোরিনের সাথে যুক্ত হয়ে এখানে কি তৈরি করবে ভাই, 1 মোল HCl তৈরি করবে, প্লাস। তাহলে এই ক্লোরিনটা চলে গেছে, এই হাইড্রোজেন চলে গেছে, তাহলে এই N2 এর এখানে একটা হাত খালি হয়েছে, এটার এখানে একটা হাত খালি হয়েছে, ফলে এখানে আলটিমেটলি এরা এভাবে করে কানেক্ট হয়ে যাবে। তাহলে কিভাবে কানেক্ট হবে দেখো, এখানে বেঞ্জিনের স্ট্রাকচারটাকে আঁকো, এখানে একটা নাইট্রোজেনকে আঁকো, বেঞ্জিনের স্ট্রাকচার আঁকছো তো। এই N2 না, N2কে আমরা এভাবে ভেঙে লিখি, দেন এটার সাথে তুমি তাহলে একটা বেঞ্জিনকে এভাবে যুক্ত করে দাও, ওই যে হাইড্রোজেন দ্বারা যুক্ত হয়েছে, হাইড্রোজেন সরে গেছে, তাহলে ওই হাতটা খালি হয়েছে, ফলে এভাবে করে যুক্ত হয়ে গেছে। আর দেখো এটার সাথে একটা লাস্টে দিয়ে একটা NH2 লাগানো। ওকে, আলটিমেটলি তোমার এখানে এই যৌগটা তৈরি হবে ভাই। আশা করি ভাই জিনিসটা এখানে সবাই ভাই বুঝতে পারছো। চলো তাহলে আমরা নেক্সটে যাই, নেক্সটে দেখি আমাদের এখানে কি আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাকে কয়েকটা সংকেত লিখতে বলছে ভাই। এই সংকেতগুলো আমরা বেশ কয়েকবার পড়ে আসছি, তারপরে চলো আমরা আরেকবার দেখি। এখানে আমাকে ফার্স্টে বলছে হচ্ছে তুমি লিখো অ্যানিলিন ইয়েলোর সংকেত, এই মাত্র যেটা লিখে আসলাম আমরা ভাই, এই সংকেতটাই হচ্ছে তোমার অ্যানিলিন ইয়েলোর সংকেত। ওকে, তাহলে তাহলে আমরা লিখে আসো। ফার্স্ট আমাকে লিখতে বলছে নাম্বারে অ্যানিলিন ইয়েলো। তাহলে এটার সংকেত কিরকম হবে দেখো ভাই, আমি সবুজ কালার দিয়ে আঁকি। ফার্স্টে দেখো তুমি বেঞ্জিনের মতো আঁকো, দেন এখানে তুমি এনকে দাও, ডাবল বন্ড এনকে দাও, তারপর আরেকটা বেঞ্জিন আঁকো, দেন তুমি এখানে NH2 কে দাও। এটা হচ্ছে তোমার অ্যানিলিন ইয়েলো। দেন তোমার কি আঁকতে বলছে ভাই,
দেন তোমার আঁকতে বলছে হচ্ছে ভাই মিথাইল অরেঞ্জ। তো ভাই মিথাইল অরেঞ্জ আঁকার জন্য চলো আমি সেম ভাবে এই ফিগারটা একটু কপি করবো, একটু জাস্ট মডিফাই করবো, এটাই আমার মিথাইল অরেঞ্জ হয়ে যাবে। মিথাইল অরেঞ্জ অনেকবার আমরা আগেও পড়ে আসছি, জাস্ট একটু আসলে রিভাইজ করা। আমরা কোয়েশ্চেন করি নাই, কিন্তু আমরা জাস্ট থিওরি পড়ছি আর কি আগে। তো চলো আমি তাহলে এটাকে একটু কপি করি, কারণ এই ফিগারটাকে জাস্ট একটু মডিফাই করে আমি আরেকটা নতুন ফিগার বানাবো। হ্যাঁ, কি হবে দেখো চেঞ্জ, এখানে মিথাইল অরেঞ্জে এখানে NH2 জায়গায় এই নাইট্রোজেন সাথে দুটো CH3 বসবে, এখানে একটা CH3, এখানে একটা CH3, আর জাস্ট এখানে একটা তোমার SO3H বসবে, আর কিছুই না। ওকে, এটাই হচ্ছে তোমার কি বলতো ভাই এই মিথাইল অরেঞ্জের সংকেত। আচ্ছা, এরপরে তাহলে যদি আমরা দেখতে চাই ক্রাইসোডিনের সংকেত কি ভাই? ক্রাইসোডিন কি একটা রঞ্জক পদার্থ, যেটা বেসিক্যালি তোমার কাপড়ের রং করাতে সাহায্য করে। ক্রাইসোডিন, ক্রাইসোডিন আঁকার জন্য আমরা যেটা করব, এটাকে একটু কপি করি আমি। জাস্ট যেটা করবা, ক্রাইসোডিন আঁকার জন্য এখানে তুমি একটা জাস্ট NH2 কে যুক্ত করে দিবা, আর কিছুই না। ওকে, ক্রাইসোডিনের সংকেতটা আরো সোজা, জাস্ট অ্যানালিন ইয়েলো আঁকবা, আর তুমি একটা NH2 কে এখানে যুক্ত করে দিবে। এটাই তোমার কিসের সংকেত বলো তো ভাই? ক্রাইসোডিনের সংকেত। তো আশা করি এই কোয়েশ্চনটাও বুঝতে পারছো ভাই। চলো তাহলে আমরা নেক্সটে যাই। চলো আমরা নেক্সট কোয়েশ্চনটা আলোচনা করি। নেক্সট কোয়েশ্চনটা বেশি ইম্পর্টেন্ট, চলো আমরা দেখে আসো আস্তে ধীরে। ফার্স্ট আমাকে বলতে দেখো কিভাবে নির্মুক্ত যোগের পারস্পরিক রূপান্তর হয় তার সমীকরণ সহ লিখো। মানে একটা থেকে আরেকটাতে তুমি কিভাবে কনভার্ট করবা সেটা তোমাকে সমীকরণ সহ এখানে লিখতে বলছে। খুব মজার কোয়েশ্চন এগুলা। চলো তাহলে আসো আলোচনা করি। ফার্স্ট আমাকে বলছে ভাই সোডিয়াম প্রোপানয়েড থেকে, সোডিয়াম প্রোপানয়েড থেকে কি তৈরি করো ভাই? ইথেন তৈরি করো। তবে ফার্স্টে চলো আগে আমরা লিখি সোডিয়াম প্রোপানয়েডের সংকেত কোনটা? প্রোপানয়েড মানে 3 কার্বন থাকবে অবভিয়াসলি। আর এখান থেকে তোমার তৈরি করতে বলছে হচ্ছে ভাই ইথেন। ইথেন মানে 2 কার্বন। ভাই কি করতা তুমি বলো তো? সোডিয়াম প্রোপানয়েড থেকে ইথেন কিভাবে তৈরি করতা? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ঘটাইতা, রাইট? এখানে আমরা কি করতাম, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড দিয়ে আমি এখানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ঘটাতাম। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ঘটালে কি উৎপন্ন হইতো? আমার এখানে CH3 উৎপন্ন হইতো, আর এখানে আমার উৎপন্ন হয়ে যেত তোমার হচ্ছে ভাই Na2CO3। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা সোডিয়াম প্রোপানয়েড থেকে ইথেন পাইতাম। এটা আমরা অনেক আগে পড়ে আসছি, আবারও বললাম আর কি। দেন আমরা দেখো কি তৈরি করতে হবে, ইথিন থেকে মিথানল তৈরি করতে হবে, রাইট? একটা জিনিস তুমি চিন্তা করো, ইথিনের মধ্যে কার্বন আছে কয়টা ভাই? ইথিনের মধ্যে তোমার কার্বন আছে হচ্ছে ভাই 2টা, আর মিথানলে তোমার কার্বন আছে কয়টা? 1টা। আবার বলি, ইথিনের মধ্যে তোমার কার্বন আছে কয়টা? 2টা, কিন্তু মিথানলের মধ্যে তোমার কার্বন আছে কয়টা? 1টা। তাহলে ফার্স্ট অফ অল চলো আমরা ইথিনের সংকেত লিখি আগে। তাহলে বুঝো, আমি আসি ইথিনে, আমার যাইতে হবে মিথানলে। তো ইথিন থেকে যদি আমি মিথানলে যাইতে চাই, আমার প্রথম কাজটা কি হবে আগে দেখো, ইথিনের মধ্যে কার্বন 2টা, মিথানলের মধ্যে কার্বন হচ্ছে 1টা। তাহলে আমার ফার্স্ট কাজটা হবে আগে একটা কার্বনকে কমানো। এখন এই অ্যালকিনে তুমি কার্বনকে কিভাবে কমাইতা ভাই? ওজোন আয়ন বিক্রিয়া করাইতা। ওজোন আয়ন বিক্রিয়া করালে কি হবে দেখো, এখানে আমরা এখানে মাধ্যম হিসেবে ধরো CCl4 বা CHCl থেকে দিতে পারি, যে কোনো একজনকে দিলেই হয়। তখন কি হইতো দেখো, এখানের মধ্যে ঘরবাড়ি বিক্রিয়া তৈরি হইতো। ফলে এখানে অক্সিজেন, এখানেও অক্সিজেন, এখানেও অক্সিজেন, অক্সিজেন, এখানে H2, এখানেও H2। সো ফলে এরপরে যখন আমরা এর সাথে জিঙ্কের বিক্রিয়া করাতাম, তখন এখানে আমার জিঙ্ক অক্সাইড, পরে এখানে আমার HCHO তৈরি হইতো 2 মোল। এগুলো তোমরা অলরেডি জানো। তাহলে দেখো ভাই আমরা অলরেডি কি তৈরি করে ফেললাম, এই ইথিন থেকে আমরা কি তৈরি করে ফেললাম দেখো তো, এই ইথিন থেকে আমরা 2টা কার্বন ছিল ইথিনে, আর আমি একটা সিঙ্গেল যোগ চিন্তা করি 1 কার্বনে চলে আসছি। তাহলে দেখো এখানে আমি পাইছি কি HCHO, মানে যদি আমি ইন্ডিভিজুয়ালি এই যোগটার জন্য চিন্তা করি, তাই তো? দেখো এটার নাম কি? মিথানেল। তো মিথানেল থেকে তুমি মিথানলে কিভাবে যাবা? দেখো একটা জিনিস বুঝো, তোমার এখান থেকে তোমার যাইতে হবে কোথায় বলো তো? আমি বলি কিছু একটা এখানে করা লাগবে, আর তোমার যাইতে হবে কোথায়? মিথানল, তার মানে CH3OH এ। কি করা লাগবে দেখো তো, আমি তোমার বুঝাই কি করা লাগবে দেখো। আবার দেখি আমরা এখানে, তোমার এখানে আসে হচ্ছে ভাই মিথানেল, মানে দেখো তুমি ফার্স্টে ইথিন থেকে তোমার মিথানল তৈরি করতে হবে না? তুমি ফার্স্টে ইথিন থেকে কি তৈরি করে ফেলছো বলো তো? মিথানেল তৈরি করছো। এখন দেন এই মিথানেল থেকে তোমার কিন্তু মিথানলে যাইতে হবে। কিভাবে করবা দেখো, একটা জিনিস লক্ষ্য করো,
এখানে কার্বন একটা, এখানেও কার্বন একটা, তাহলে যেই যৌগটা অ্যাড করবা সেখানে কিন্তু কার্বন থাকতে পারবে না। কেন? কার্বন থাকলে তো কার্বন এখানে দুইটা হয়ে যাবে যুক্ত হয়ে। এখানে অক্সিজেন একটা, এখানে অক্সিজেন একটা, তাহলে যে যৌগটা যুক্ত করবা সেখানে অক্সিজেন থাকতে পারবে না। দুইটা হাইড্রোজেন এখানে, চারটা হাইড্রোজেন এখানে, তাহলে ডিফারেন্সটা কোথায়? দেখো একটা জিনিস বুঝো, যে তোমার এখানে দুইটা হাইড্রোজেন কিন্তু এখানে তোমার চারটা হাইড্রোজেন, তাহলে এখানে তোমার দুইটা হাইড্রোজেন অ্যাড করা লাগবে। তো দুইটা হাইড্রোজেন অ্যাড করার যে প্রক্রিয়া সেটাকে আমরা কি, হাইড্রোজেন অ্যাড করার প্রক্রিয়াকে আমরা কি বলি? বিজারণ বলি। তাহলে তোমার এখানে বিজারণ করা লাগবে। তাহলে তুমি যদি মিথানলকে যদি বিজারণ করো তাহলেই তোমার হয়ে যাবে। তো বিজারণ আমরা কিভাবে করি? এখন তো দুইটা হাইড্রোজেন লাগবে আমার, এবং আমরা বিজারণের জন্য ইউজ করি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রা হাইড্রেট। সব শিখে আসছি ভাই এগুলো আমরা, রাইট? তাহলে এভাবে আমরা, তোমার দেখো এই মিথানল থেকে, তাহলে দেখো এখানে দুইটা হাইড্রোজেন যুক্ত হইলে CH3OH, দেখো এই CH2 তো আগেই ছিল, এর সাথে এখানে একটা হাইড্রোজেন বসবে, এটার সাথে একটা হাইড্রোজেন বসবে, তাহলে CH3OH এখানে তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে এইভাবে তুমি ইথিন থেকে মিথানল তৈরি করে ফেলতে পারবা। তো এটা সিম্পল ভাই একদম। আচ্ছা, তাহলে চলো এরপর আমরা দেখি যে তুমি হচ্ছে ইথিলিন থেকে কিভাবে তুমি অ্যাসিটিলিন তৈরি করবা। তো ভাই ইথিলিন মানে কি? দেখো আমি তাহলে তোমাকে আগে লিখে দিই, এখানে তোমার তৈরি করতে হবে, দেখো কি, ইথিলিন থেকে তোমার তৈরি করা লাগবে হচ্ছে ভাই অ্যাসিটিলিন। তো তোমরা আমাকে আগে বলো ইথিলিনের মানে কি? আমরা সবাই জানি ইথিনের আরেকটা নাম হচ্ছে ইথিলিন, এবং ইথাইনের আরেকটা নাম হচ্ছে তোমার অ্যাসিটিলিন। আর আমরা সবাই কি জানি, ইথিন যেটা আছে এটা আরেকটা নাম হচ্ছে তোমার ইথিলিন, এবং ইথাইন যেটা আছে এইটার আরেকটা নাম হচ্ছে তোমার ভাই অ্যাসিটিলিন। তো তোমার এখানে বেসিক্যালি তৈরি করতে বলছে ইথিলিন থেকে অ্যাসিটিলিন, তার মানে ইথিন থেকে ইথাইন তৈরি করতে বলছে। তো তুমি বুঝো, তোমার কাছে আছে ইথিন, তাহলে ইথিনের সংকেত কি? CH2 ডাবল বন্ড CH2। তৈরি করতে হবে কি? CH ট্রিপল বন্ড CH। বুঝো, তোমার থেকে আছে হচ্ছে যে CH2 তোমার তৈরি করতে হবে CH ট্রিপল বন্ড CH। তাহলে দুইটা হাইড্রোজেনকে তোমার বাদ দিতে হবে। হাইড্রোজেনকে বাদ দিয়ে আমরা কিভাবে, ওই যে ডিহাইড্রোজিনেশন প্রক্রিয়া করে সেখানে আমরা কাকে ইউজ করতাম? কপারকে। কপার, আমরা এগুলো সব শিখে আসছি ভাই। কপার, এবং যদি আমি এখানে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই, কি হবে ভাই? একটা হাইড্রোজেন অপসারিত হবে। তাহলে এই কার্বন থেকে একটা হাইড্রোজেন সরবে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন সরবে, তাহলে বাকি আছে কি দেখো, বাকি আছে এই কার্বনে তাহলে একটা হাইড্রোজেন বাকি আছে, এই কার্বনে একটা হাইড্রোজেন, ট্রিপল বন্ড হবে এদের মধ্যে। ওকে, আমরা কিন্তু সব শিখে আসছি। তুমি হচ্ছে যদি ইথিলিন থেকে যদি ইথাইন তৈরি করতে চাও, তাহলে তোমার একটা হাইড্রোজেনকে বাদ দিতে হবে, আর হাইড্রোজেনকে বাদ দেওয়ার সিস্টেম হচ্ছে ভাই ডিহাইড্রোজিনেশন। তুমি ডিহাইড্রোজেনেশন মানে আমরা কি করি তখন, ওই কপারের 300 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা ইউজ করি। তো এইভাবে আমরা তৈরি করে ফেলতে পারবো। তাহলে দেখো 4 নম্বর আমাদের কি বলছে ভাই, ফেনল থেকে বেনজিন। এটা তৈরি করার কোনো ব্যাপারই না, তুমি অলরেডি জানো জিনিসটা। তোমার তৈরি করতে হবে ভাই ফেনল থেকে বেনজিন। এগুলো আমরা অনেকবার পড়ে আসছি ভাই, ফেনল থেকে বেনজিন। দেখছো, মানে এখানে কোয়েশ্চেন কিন্তু রিপিট হয় বারবার। জৈব যৌগের মধ্যে সবচেয়ে সুবিধা যেটা, কোয়েশ্চেন রিপিট হয়, জাস্ট সিস্টেম বুঝলো হয়। এখানে তেমন কিছু মুখস্থ রাখার দরকার নেই আসলে। দেখো ফেনল নিছো, এখানে তৈরি করবো বেনজিন, কি করতাম ভাই? জিঙ্কের সাথে বিক্রিয়া করাতাম, কি হবে? জিঙ্ক অক্সাইড তৈরি হবে। তাহলে দেখো জাস্ট অক্সিজেনটার সাথে এসে যুক্ত হয়েছে, ফলে হাইড্রোজেনটা রয়ে যাবে। আলটিমেটলি সেটাকে যদি তুমি বেনজিন বলো, হাইড্রোজেন রয়ে গেলে এটার উপরে, তাহলে এখানে তাহলে কি থাকবে দেখো তো, এখানে তাহলে তোমার হাইড্রোজেনটা রয়ে গেছে। এভাবেই তোমার ফেনল থেকে বেনজিন তৈরি হয়ে গেছে। ই নাম্বারে কি বলছে ভাই? বেনজিন থেকে টলুইন তৈরি করো। কোনো ব্যাপারই না ভাই, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন করাইতে হবে জাস্ট। বেনজিন থেকে টলুইন তৈরি করো। কিভাবে করবা ভাই দেখো তো, তুমি নাও হচ্ছে বেনজিনকে, তৈরি করবা টলুইন, রাইট? তুমি এখানে বেনজিনকে নিছো, তুমি ফিডেলক্রাফট অ্যালকাইলেশন করাও, অর্থাৎ CH3Cl করাও, এবং এখানে রাখা হচ্ছে তুমি অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে। কি হবে দেখো তাহলে, দেখো এখানে তো অলরেডি হাইড্রোজেন আছে, তো এই হাইড্রোজেনটা HCl এর সাথে যুক্ত হয়ে HCl তৈরি করবে, আর ওই CH3টা গিয়ে বেনজিনের উপরে বসবে। তাহলে এখানে আলটিমেটলি তৈরি হবে দেখো এটা।
CH3 এসে এখানে বসছে। তো এইভাবে তোমার এই বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে। আশা করি ভাই বুঝতে পারছো। তো এখানে তো আর কোনো কিছু বাকি নেই না, 5টাই করে ফেলছি আমরা। চলো তাহলে আমরা নেক্সটে যাই। তো নেক্সট কোয়েশ্চন তো আমরা আলোচনা করি এখানে। দেখো আমাকে বলছে কি নিচের বিক্রিয়া সমূহের শূন্য স্থান পূরণ করো। খুব সোজা জিনিস। দেখো এখানে কি আছে ভাই, CH3 আছে, ওকে। তারপর এখানে তুমি CH3 দিচ্ছ, CH3Cl এর জায়গায় শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে অনাধারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ওই ফিডেলক্রাফ অ্যালকাইলেশনে, ওকে। এখানে দেখো টলুইনে, এখানে টলুইনের মধ্যে যে CH3টা, সেটা তো একটা অর্থ প্যারা নির্দেশক। তো অর্থ অবস্থানে দেখো এখানে, এখানে জিনিসটা দেখো, আমি তোমাকে চিন্তা করাই। এখানে হাইড্রোজেন আছে আছে না ভাই একটা? তো আর নিচেও তো একটা এখানে, এখানেও তো একটা হাইড্রোজেন আছে। কাহিনী কিছু দেখো এখানে, এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে, এই যোগের ক্ষেত্রে বলতেছি আমরা, এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে HI তৈরি করছে একটা, আর তাহলে CH3টা এসে এখানে বসছে। আর এটা তাহলে অর্থ হয়েছে, তাহলে আরেকটা CH3 এসে কোথায় বসবে বলো তো? প্যারা অবস্থানে বসবে, যেটা আমার এখানে খালি ঘর আছে। ফলে CH3 আরেকটা এখানে আসবে, এই হাইড্রোজেনটা এই আয়োডাইনের সাথে যুক্ত হয়ে আরেকটা হাইড্রোজেন আয়োডাইড, দুইটা হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে। তাহলে তোমার এখানে এ নাম্বারের আনসার কত হবে? আমি যদি বলি এ নাম্বারের, দেখো আনসার কত হবে এখানে। এখানে তো অর্থ অবস্থানে যুক্ত করছে CH3 কে, তুমি তাহলে আরেকটা CH3 কে কোন অবস্থানে যুক্ত করো? প্যারা অবস্থানে যুক্ত করো। এটাই হচ্ছে তোমার আনসার হওয়া উচিত। আর একটা CH3 এখানে আছে, আর একটা CH3 কে তুমি ভাই প্যারা অবস্থানে যুক্ত করে দাও, সেটাই হচ্ছে তোমার আনসার, ওকে। আচ্ছা এবার দেখো আরেকটা জিনিস দেখো তো, এবার কি হচ্ছে ভাই তোমার এখানে, এই যে দেখো বেনজিন চক্রের উপরে COONA আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। তো এই দুইটা থাকা মানে কি, তুমি এখানে কি করতেছো বলো তো ভাই? তুমি এখানে করতেছো হচ্ছে ভাই ডি কার্বক্সিলেশন। তুমি এখানে করতেছো কি প্রক্রিয়া ভাই? ডি, দেখা বোঝা যাচ্ছে না, দাঁড়া এখানে দেখাই, ডি কার্বক্সিলেশন। শোন, ডিকার্বক্সিলেশনে কি হয় ভাই বলতো? এই CON এটা এই যৌগ থেকে চলে যাবে, সে জায়গায় একটা হাইড্রোজেন এসে বসবে। যেমন আমরা আজকেও দেখে আসছি একটা, এই যে দেখো এখানে, এখানে থেকে তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড যুক্ত করছো, মানে ডিকার্বক্সিলেশন করছো, আর এই টোটালটাকে বলা হয় সোডা লাইম। কিছু দেখো তো, এই মেইন যৌগ থেকে CON এটা চলে গেছে, এবং এই CON এর জায়গায় একটা হাইড্রোজেন এসে বসছে, ওকে। CON এর জায়গায় একটা হাইড্রোজেন এসে বসছে, এখানেও সেম ঘটনা ঘটবে। এই তাহলে বেনজিন চক্রের এখান থেকে CON এটা চলে যাবে, এখানে একটা হাইড্রোজেন এসে বসবে, তাহলে আলটিমেটলি তুমি এখানে কি পাবা? একটা বেনজিনকে পাবা। তাহলে দেখো এখানে কি উৎপন্ন হবে, এই বেনজিন চক্র থেকে তোমার হচ্ছে ভাই COON এটা চলে যাবে, এবং চলে গিয়ে উপরে জাস্ট একটা হাইড্রোজেন এসে বসবে, ওকে। আশা করি ভাই জিনিসটা এখানে এটা বুঝতে পারছো ভাই। চলো তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখো কি আছে, এটা একটা বেনজিন দিছে CH3COCl অনাদার অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে COCH3 তৈরি হয়েছে, ওকে। তাহলে এখানে কাহিনী কি হবে দেখো, এখানে তো একটা হাইড্রোজেন ছিল, এটা ফিডেলক্রাফ অ্যাসাইলেশন আর কি, হ্যাঁ। তাহলে এখানে যেটা আছে তোমার দেখো, CH3COCl তো হাইড্রোজেন ছিল একটা, তো এই CH3COটা এসে এখানে বসছে। খেয়াল করে দেখো আমি তোমাদের কি টেকনিক শিখেছি ভাই। একটা যৌগে যদি হাইড্রোজেন থাকে, একটা যৌগে যদি Cl থাকে, অবভিয়াসলি এখানে একটা HCl তৈরি হবে, আর বাকি যে জিনিসটা আছে সেটা এসে এই জায়গাতে বসবে, এই জায়গাতে এসে বসছে। সো এই খালি করে তাহলে কি বসবে? HCl। সো আমি তাহলে এখানে ছোট করে লিখে দিই, চলো সি নাম্বারের আনসার হবে তোমার HCl। আচ্ছা ডি নাম্বার দেখে আসো। ডি নাম্বার আমার কি বলছে ভাই, এখানে ক্লোরিন আছে, তারপর এখানে তোমার হচ্ছে 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তো এখানে NaCl আছে, H2 উৎপন্ন হয়েছে। তাহলে কি কি হয়েছে চলো আমরা একটু করে অ্যানালাইসিস করার চেষ্টা করি। এখানের মধ্যে দেখো এখানে একটা Cl ছিল, এই একটা Cl এসে এখানে বসছে, তারপর দুইটা হাইড্রোজেন, তাহলে দুইটা হাইড্রোজেন এসে এখানে বসছে, তারপর দেখো দুইটা অক্সিজেন আছে, কিন্তু একটা অক্সিজেন এসে এখানে বসছে, দুইটা সোডিয়াম আছে, একটা সোডিয়াম এসে এখানে বসছে। তাহলে কি কি বাদ আছে বলতো এই যৌগ থেকে? এই যৌগে একটা অক্সিজেন বাদ আছে, কারণ দেখো দুইটা অক্সিজেন ছিল, একটা অক্সিজেন এনে এখানে বসছে, তাহলে আর একটা অক্সিজেন বাদ রয়ে গেছে। দুইটা এনে ছিল, একটা এনে এখানে আসছে, তাহলে একটা ONA কিন্তু বাদ আছে। তাহলে এই যৌগ থেকে কিন্তু একটা ONA বাদ আছে, আর এই Clটা নাই, তাহলে এই হাতটা খালি হয়েছে। তাহলে এই ONA কে কেউ নিচ্ছে না, কেউ বিক্রিয়া করতেছে না এর সাথে, আর এই হাতটা খালি, তাহলে ONA সুন্দর মতো এসে এখানে বসবে। তো তাহলে ডি নাম্বারের আনসার কত হবে? খালি করে কি বসবে দেখো, খালি করে বসবে হচ্ছে তোমার, তুমি তাহলে বেনজিন চক্রটাকে আঁকো, তাহলে ওই Cl এর জায়গায় এসে কি বসবে বলো তো? তোমার ONA এসে বসবে, ONA। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে দেখো নেক্সটে কি হবে ভাই তোমার এখানে। নেক্সটে দেখো এখানে Cn আছে,
2H2 বিক্রিয়া করাচ্ছ, COOH উৎপন্ন হয়েছে। দেখো আমরা আসলে মিলাই, জিনিসটা মিলাই আসো। এখানে 2টা অক্সিজেন আছে, তো 2টা অক্সিজেন এসে বসছে, কোনো সমস্যা নেই। 4টা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন এসে বসছে। হাইড্রোজেন বাদ আছে কয়টা? আর 3টা হাইড্রোজেন বাদ আছে। এখানে একটা N বাদ আছে, দেখো এই কার্বনটা তো এখানে, কার্বনটা এখানে। তাহলে এই একটা N আর 3টা হাইড্রোজেন বাদ, তো কি উৎপন্ন হবে? NH3। তাহলে ওই একটা হাইড্রোজেন এবং 3টা, আসলে একটা নাইট্রোজেন এবং 3টা হাইড্রোজেন মিলে এই নাম্বারে তোমার খালি করে কি বসবে বলো তো? NH3। আশা করি ভাই বুঝতে পারছো এখানে। চলো তাহলে আমরা নেক্সটে যাই ভাই। আর কয়টা বাকি রে? আচ্ছা এটা লাস্ট, চলো করাই দিই আমি। দেখি এখানে আমরা বলছি কি ভাই, এখানে আমাকে বলা হচ্ছে যে ভাই তোমার দেখো ফার্স্টে CH2 সাথে Br2 CH2 যুক্ত করতেছো। শিখে আসছি আমরা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা ছিল এটা। এই যে CH2 ডাবল বন্ড CH2 সাথে তুমি যদি এখানে প্লাস যদি Br2 করো, যদি পানিকে রাখো, তাহলে কি উৎপন্ন হবে? একটা Br একটা প্রথম কার্বনে বসবে, অর্থাৎ CH2Br, আর তোমার এখানে CH2Br উৎপন্ন হইতো। এগুলো আমরা পড়ে আসছি, ব্রোমিন দ্রবণ পরীক্ষা ছিল। এটা একটা হলুদ পদক্ষেপ তৈরি করতো, রাইট? তারপর দেখো, এরপর এখানে দেখো একটা অ্যালকেন দিছে, ওজোন আয়ন বিক্রিয়া করাচ্ছে, দেন পানি এবং জিঙ্ক যুক্ত করতে বলতেছে। তাহলে বি নাম্বার দেখি, CH3 ডাবল বন্ড CH2 তুমি যুক্ত করতেছো হচ্ছে ওজোন আয়ন করতেছো। ওজোন আয়নের বৈশিষ্ট্য কি ছিল ভাই? ডাবল বন্ডকে ভেঙে দে। তাহলে এখানে কার্বন এইটার সাথে 2টা হাইড্রোজেন, এটার সাথে 2টা CH3। এখানে কিন্তু আর ডাবল বন্ড থাকবে না, 2টা ডাবল বন্ডকে কিন্তু ভেঙে দে। এখানে জাস্ট একটা অক্সিজেন দিয়ে একটা ঘরবাড়ি তৈরি হবে। দেন তুমি এখানে কি যুক্ত করছো দেখো তো? যুক্ত করছো তুমি এখানে পানি এবং জিঙ্ক। তাহলে আমি যদি এখানে পানি এবং জিঙ্ককে যুক্ত করি, তাহলে কি হবে দেখো? তখন জিঙ্ক যেটা করতো, এই যে একটা ঘরবাড়ির মধ্যে যে অক্সিজেন আছে সেটাকে নিয়ে ভেঙে কি তৈরি করতো ভাই? জিঙ্ক অক্সাইড। ফলস্বরূপ কি হইতো দেখো, এই জিনিসটা একটা ভেঙে একটা জিনিস যৌগ তৈরি হইতো, এটা ভেঙে একটা যৌগ তৈরি হইতো। তাহলে দেখো ডানেরটা দিলে কি হবে? HCHO, ডানেরটা হবে HCHO, আর বামেরটা দিয়ে কি হবে দেখো? CH3C, একটা অক্সিজেন, তার মানে এখানে ডাবল বন্ড হয়ে যাবে একটা, রাইট? তাহলে এখানে হবে CH3C ডাবল বন্ড অক্সিজেন CH3। কেন আমি তোমার বুঝাই বলি, এই CH3 আছে এখানে, CH3 আছে এখানে, এই কার্বন দেখো এই হাতটা তো চলে গেছে, আবার এই অক্সিজেন তো এই হাত চলে গেছে, তাহলে এদের 2টা ফিল আপ করার জন্য এখানে একটা ডাবল বন্ড দিতে হবে। সেভাবে তোমার এই যৌগটা এখানে তৈরি হয়েছে। আশা করি জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সটে যাই। দেখো 3 নম্বরে যে বিক্রিয়াটা আছে এটার নাম হচ্ছে তোমার হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, কিন্তু এই জিনিসটা আমরা এখনো পড়ি নাই। সো এটা যখন আমি পড়াই দিব তখন আমি তোমাকে আবার সলভ করে দিব। হ্যাঁ, জাস্ট একটু করে বলে দিই, এটার নাম হচ্ছে তোমার কি বলতো? হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। জাস্ট এটা আমরা এখনো পড়ি নাই বলে আমি তোমাকে ইচ্ছা করে সলভ করাচ্ছি না। যখন আমরা অ্যামিন পড়বো তখন আমি তোমাকে এটা পড়াই দিব। হফম্যান, এটার নাম কি? হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। যখন আমরা অ্যামিন পড়বো তখন এই জিনিসটা আমরা পড়ে ফেলবো। ওকে, এখনো যেহেতু আমি পড়াইনি তাই এটা আমি আনসার করতেছি না এখানে। আচ্ছা, এটা যখন আমরা হফম্যান ডিগ্রেডেশন পড়ে ফেলবো আমরা আরেকবার আনসার করব। তাহলে দেখো 4 নম্বরে তোমার কি বলছে দেখো, CH3CH2Br আছে। ফার্স্টে তুমি 1 নম্বরে এটার সাথে প্রথমে ম্যাগনেসিয়ামে বিক্রিয়া করাচ্ছ, যেটা তৈরি হবে পরবর্তী 2 নম্বরে তুমি এটার সাথে আবার HCHO কে বিক্রিয়া করাবা। তাহলে কি উৎপন্ন হবে দেখো? তাহলে আমার এখানে আমি চলো একটা পেজ অ্যাড করে দেখাই। তাহলে এখানে আমার একটা কত নম্বর কোয়েশ্চেন ছিল? ডি নাম্বার। তাহলে ফার্স্টে দেখো আমার কাছে কি ছিল ভাই? এই যে CH3CH2Br, CH3CH2Br। দেখো এখানে দেখছে কি 1 ম্যাগনেসিয়াম ইথার, অর্থাৎ প্রথমে এটার সাথে আগে কি বিক্রিয়া করা হয়েছে? ম্যাগনেসিয়ামের ইথারের উপস্থিতিতে কি হবে ভাই? গ্রিগনার্ড বিকারক তৈরি হবে, RMgX, রাইট? এখানে আর হচ্ছে CH3CH2 অ্যালকাইল মূলক। তাহলে এখানে তৈরি হবে এরপরে Mg, এরপরে এখানে তৈরি হবে Br। ওকে, দেন এইটার সাথে তোমার 2 নম্বরে কি যুক্ত করা হয়েছে? HCHO। তাহলে পরবর্তীতে এই যে CH3CH2, এই যে তোমার MgBr, এর সাথে যুক্ত করা হয়েছে তোমার HCHO। তো ভাই এটা HCHO যদি আমি একটু ভেঙে লিখি তাহলে কিভাবে লিখতে পারতাম? HC ডাবল বন্ড ও H, এই HCHO এটাকে আমরা চাইলে কিন্তু এভাবে ভেঙে লিখতে পারতাম। ওকে, HCHO। তো আমরা কিন্তু একটা রুলস শিখে আসছি, এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারকের সাথে তোমার যদি কখনো এই যে মিথানল যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি হইতো ভাই? 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হইতো, রাইট? গ্রিগনার্ড বিকারকের সাথে তোমার যদি কখনো এই তোমার HCHO বিক্রিয়া করে
তাহলে সেখানে অবশ্যই তোমার কি তৈরি হতো, একটা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হতো। 1 ডিগ্রি অ্যালকোহলটা কিরকম হবে আমি তোমাকে চলো কিভাবে তৈরি হবে আরেকবার দেখাই দিই। এখানে প্রথম কথা দেখো একটা জিনিস, এখানে কি হবে, প্রথম কথা এখানের মধ্যে এই যে CH3CH2 দেখতেছো, এটা তো একটা অ্যালকাইল মূলক। তাহলে তারা কি, আমরা জানি, সবাই জানি কি অ্যালকাইল মূলকগুলো কি করে, ইলেকট্রন দান করে। তাহলে তারা কিন্তু এদিক দিয়ে ইলেকট্রন দান করে দিবে, ফলে এটা আংশিক নেগেটিভ হবে, এগুলো কিন্তু আংশিক পজিটিভ হবে। তাহলে এখন দেখো আংশিক পজিটিভ হওয়ার জন্য কি হবে, দেখো এ তো আংশিক পজিটিভ চার্জে চার্জিত, তো এখানের মধ্যে ডাবল বন্ড দেখতেছো না, ডাবল বন্ডের মধ্যে কি আছে বলতো, ডাবল বন্ডের মধ্যে আমরা জানি একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন। সো এই এর মধ্যে কিন্তু এখন ডেল্টা প্লাস, এটার মানেটা কি ভাই, এর একটু ইলেকট্রনের অভাব আছে, তাহলে তার ইলেকট্রন দরকার, সে তখন কি করবে, ওই পাই বন্ধন ইলেকট্রনগুলোকে রিসিভ করে এই কার্বনের সাথে যুক্ত হবে, কে, এইটা, এই CH3CH2। আর এখানে কি হবে দেখো, এইচ, এই সি, এই এইচ দাও, এখানে তোমার ডাবল বন্ড দিয়ে অক্সিজেন ছিল, কিন্তু ডাবল বন্ড আর থাকবে না, কারণ ডাবল বন্ডের ইলেকট্রনগুলোকে গ্রহণ করে কে যুক্ত হয়েছে, ওই CH2CH3 এখানে যুক্ত হবে। আর তাহলে এই অক্সিজেনের তো একটা হাত খালি হয়েছে, এই খালি হাতে এসে কে বসবে বলতো, MgBr এসে তোমার এখানে বসবে। ওকে, আচ্ছা দেন আমরা যদি ভাই এটার সাথে যদি পানি যুক্ত করতাম, দেন এই যোগের সাথে যদি আমরা কি যুক্ত করি ভাই, পানি যুক্ত করি, তাহলে দেখো কি উৎপন্ন হবে। তাহলে যদি আমরা এটা যোগের সাথে যদি আমরা পানি যুক্ত করি, তাহলে দেখো পানির মধ্যে কি আছে ভাই, পানিকে তুমি কি চাইলে কিভাবে লিখতে পারো, পানিকে তুমি চাইলে লিখতে পারো এইচ এবং OH এর ফরম্যাটে ভাঙায়। তাহলে ফার্স্টে যেটা হবে, এই MgBrটা এই OH এর সাথে যুক্ত হয়ে MgOH নামের একটা যৌগ তৈরি করবে। আর তাহলে এই OH এর সাথে যুক্ত হয়ে MgBr যুক্ত হয়েছে, তাহলে এই হাইড্রোজেনটা এখন ফাঁকা আছে, এইটা অক্সিজেনের সাথে গিয়ে বসবে। তাহলে আলটিমেটলি কি তৈরি হচ্ছে দেখো, এখানে HCH, এই অক্সিজেনের সাথে তাহলে তোমার এই হাইড্রোজেন এসে বসবে, আর এখানে আছে CH2CH3, 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছে। ওকে, কেন 1 ডিগ্রি অ্যালকোহল বলতেছি, এই OH-টা কার্যকরী মূলক, এটার সাথে একটা কার্বন যুক্ত। তো তাহলে বুঝো এখানে এই MgBrটা OH এর সাথে যুক্ত হয়ে MgOH তৈরি হয়েছে, হাইড্রোজেনটা ফলে এই হাতে এসে যুক্ত হয়েছে। সেভাবে তোমার একটা 1 ডিগ্রি অ্যালকোহল তুমি এখানে পাইছো। তো এইভাবে আজকের লেকচার আমাদের শেষ হয়েছে। আমরা নেক্সট লেকচার থেকে হচ্ছে ভাই অ্যালডিহাইড স্টার্ট করবো। সো তাহলে আজকের ক্লাসটা যদি তুমি পড়া যদি বুঝো, তাহলে ভিডিওতে লাইক করতে পারো, তো বন্ধুর সাথে তুমি শেয়ার করতে পারো। আমি বারবার বলতেছি ভাই, তুমি চেষ্টা করবা যত বেশি আসলে শেয়ার করা যায়। হ্যাঁ, ওকে ভাই, এটা আসলে আমারও উপকার হবে। আর তুমি চ্যানেল অবশ্যই যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।